গল্প শুরু করা যাক। মিলি বলল, মানছি তোর উপর অনেক অত্যাচার করেছে, তাই বলে কি তুই খারাপ পথ বেছে নিবি? আমি বললাম, এছাড়া কোনো উপায় ছিল না রে বোন। মিলি বলল, তাহলে এইসব টাকা? আমি বললাম, ব্যবহার করি না, আর টাকা এতিমখানায় দিয়ে দিছি, এখন তো আমি অনলাইনে ইনকাম করি। মিলি বলল, আমি এত কিছু শুনতে চাই না, তুই আবার ভাবির সাথে দেখা কর, তোর জন্য বলছি না। প্রতিদিন যখন ছামিয়া আমাকে পোস্ট করে, আন্টি আমাকে আম্মুর কাছে নিয়ে যাবা, তখন আমি কি উত্তর দিই? হ্যাঁ, কিছু বলতে পারি না। ওরেও তো মায়ের ভালোবাসা দরকার, আর যখন বড় হবে তখন তো তোরে বেশি করে বলবে, তখন কি করবি? তাই বলছি তুই একটু চিন্তা করে দেখ। আমি জানি আমার ভাই কখনো খারাপ কিছু করতে পারে না, হয়তো রাগের মাথায় অনেক কিছু করে ফেলেছে, তাই বলে কি খারাপ হয়ে গেলি? তুবা আন্টি আমি ভালো মনে করতাম, কিন্তু তোর সাথে। আমি বললাম, বাদ দে বোন, ওর কোনো দোষ নাই, যা অনেক রাত হয়েছে, ঘুমাগা। মিলি বলল, সামিয়া চলো ঘুমাতে যাই। সামিয়া বলল, বাবা আমি তোমার মোবাইলটা নিয়ে যাই। আমি বললাম, আচ্ছা যাও। মিলিকে কত করে বললাম একটা ফোন কেন, কিন্তু কেনে না, বলে আগে কলেজে যাই। এই বছর আমার বোন কলেজে যাবে, তাই চিন্তা ভাবনা করছি ভালো থেকে একটা ফোন দেওয়া লাগবে। শুয়ে শুয়ে চিন্তা করছি, ছাতির হয়তো বিয়ে হয়ে গেছে, ওর ছেলে মেয়ে আছে হয়তো, ও সংসার নিয়ে ও ব্যস্ত আছে, কিন্তু আমি আমার মেয়েকে কি বলে জবাব দিব? সত্যি সাথীকে এখনো বলতে পারি নাই। ছাতির কথা মনে হলে আজও নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। মাঝে মাঝে রাতে সামিয়াকে বুকের মাঝে নিয়ে কান্না করি। ও তো শুধু ওর মাকে দেখতে চাই, কিন্তু ওর কথার উত্তর আমি দিতে পারি না। হয়তোবা আমাকে আরেকটা বিয়ে করতে হবে, কিন্তু আমি তো সাথীকে ছাড়া আর কাউকে মনে জায়গা দিতে পারবো না, আর অপরাধ করতে চাই না আমি, এমনি নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। সকালে ঘুমিয়ে আসি, সামিয়া বলল, বাবা ও বাবা ওঠো, অনেক বেলা হয়ে গেছে। সামিয়াকে আমি বুকের মাঝে নিলাম। সামিয়া বলল, ইস তোমার জন্য শান্তি নাই, আমি প্রতিদিন সকালে এসে এইসব কাহিনী সহ্য হয় না। আন্টি ও আন্টি হেল্প করো। আমি লাফ দিয়ে উঠে পড়লাম, আমি জানি যদি মিলি আসে সব উল্টাপাল্টা করে দিবে পানি দিয়ে। সামিয়া হাসতেছে। সামিয়া বলল, বাবা ভয় পাইছো? আমি বললাম, যা আমি ফ্রেশ হয়ে আসছি। সামিয়া বলল, পুপি নাস্তা তৈরি করছে, সেই কখন থেকে বসে আছি, তোমার খবর নাই? আমি বললাম, যা আসছি। নাস্তা খেয়ে বসে আছি, হঠাৎ কলিং বেলের শব্দ শুনতে পারলাম। আমি বললাম, মিলি দেখ তো কে এসেছে। সামিয়া বলল, আমি যাচ্ছি ফুপি। সামিয়া গিয়ে দরজা খুলে দিল, দেখি তুবা আর মিতু এসেছে। মিতু আগের থেকে অনেক মোটা হয়েছে। আমি বললাম, মিলি আমি উপরে আসি, দরকার পড়লে বলিস। মিতু বলল, রিফাত দাঁড়া, তোর সাথে কথা আছে। সামিয়া বলল, আপনার তো সাহস কম না, আমার বাবার নাম ধরে ডাকেন। আমি বললাম, আম্মু এভাবে বলতে নেই, ওরা আমাদের বাসার মেহমান। সামিয়া বলল, মেহমান কি আব্বু? আমি বললাম, মিলি ওকে নিয়ে যেত। মিলি বলল, আসো আম্মু আমি বুঝিয়ে দিচ্ছি। আমি বললাম, জি বলেন। ওরা সোফায় বসলো। মিলি বলল, আমাদের উপর রাগ করে কি এখনো আসোস? আমি বললাম, আমি কারোর উপর রেগে নেই, আর আমার তো কেউ নেই, আবার রেগে থাকবো কেন? মিতু বলল, আমাদের মাফ করে দে রে, তোর সাথে এতদিন রাগে কথা বলতে পারি নাই, বিবেকে বাধা দিছে। আমি বললাম, খারাপ মানুষের সাথে কথা বলতে বলেছে কে? অপরাধ করছি তো আমি, এর শাস্তি আমি পাচ্ছি, তোদের কেন পেতে হবে? তুবা বলল, এভাবে বললি কেন? আমরা কি তোর বন্ধু না? আমি বললাম, আমি অতীত ভুলে গেছি, এখন নতুন করে আর কারোর উপর মায়া বাড়াতে চাই না। মিতু বলল, এখন কি তোর পা ধরতে হবে? আমি বললাম, আমি কাউকে বলছি না যে আমার পা ধরতে, আর আমার জন্য কেউ মারা যাক আমি এটা চাই না, কারো দরজার সামনে গিয়ে আর দাঁড়িয়ে থাকতেও চাই না। আমি আমার মতো একাই আছি, একাই ভালো। তুবা বলল, সত্যি তুই অনেক পরিবর্তন হয়ে গেছোস। আচ্ছা আমাদের কথা কি তোর আর মনে নেই? আমি বললাম, আমি কাউকে চিনি না, এই শহরে আমার আপন বলতে কেউ নাই, বিপদের সময় আমার পাশে কেউ ছিল না, একাই সবকিছু সামলাতে হয়েছে, একা একা কষ্ট করছি, তাও কাউকে কিছু বলি নাই। আমি চাই না এখন নতুন করে আবার কিছু মানুষকে আপন করি। মিতু বলল, এতদিন পর আসলাম তোর কাছে, মুখ ফিরিয়ে নিলি আমাদের দেখে। তুবা বলল, সত্যি কি আমরা তোর কাছে অপরাধী? আমি বললাম, আমি বলছি আর তোদের উপর আমার কোনো রাগ নেই, যখন আমার দুঃখের সাথে কেউ ছিল না, এখন আর কাউকে লাগবে না আমার পাশে, একাই চলা শিখে গেছি। আগে ছিল আমার বোন, এখন একটা মেয়ে আছে, আমার বোনকে বিয়ে দিয়ে মেয়েকে নিয়ে সারা জীবন পার করে দিব, শুধু আমার জন্য একটু দোয়া করিস, আর কিছু লাগবে না। মিতু বলল, মেয়েটা কার জানতে পারি? আমি বললাম, আমার মেয়ে, এর বেশি কিছু আর বলতে চাই না। মিলি বলল, ভাইয়া ওদের টেবিলে বসতে বলো, খাবার রেডি। মিলি বলল, তোর বোনও অনেক বড় হয়ে গেছে, আর সময়ের সাথে সাথে তোর পরিবর্তন, যেটা আমরা আশা করি নাই। আমি বললাম, সেই মা মারা যাওয়ার পর একা ছিলাম, প্রতিশোধের নেশায় দুইজন ফ্রেন্ড ছিল, একটা ভুলের কারণে সব শেষ, আর আমিও তখন থেকেই পরিবর্তন হয়ে গেছি, আর কাউকে লাগবে না আমার জীবনে, নতুন করে আর জ্বালা নিতে চাই না। আচ্ছা তোদের কি বিয়ে হয়ে গেছে?
মিতু বলল আজকে সকালে আমি চলে যেতাম, তুবা ফোন করে বলল তুই আইসোস, এই জন্য আসছি তোরে দেখতে। তুবা বলল আর আমার বিয়ের সময় তোরে খুব খুঁজছি কিন্তু পাই নাই। আমি বললাম দিন শেষে সবাই সবার মতো ব্যস্ত হয়ে যায় জানিস, তোরা তোদের মতোই ব্যস্ত। আগের দিনগুলো খুব মিস করি কিন্তু অতীত তো অতীতে থেকে যায়। মিতু বলল আচ্ছা আসি রে, আমাকে যেতে হবে। আমি বললাম মিনি রান্না করেছে, খেয়ে যা, নইলে আমি রাগ করব। আমি চাই না আগের মতো ভুল আর কর। তুবা বলল তোর কথা তো রাখতেই হবে, চল। ওরা খেয়ে চলে গেল। সামিয়া বলল বাবা ওরা কে ছিল? আমি বললাম কি জানি, মিলির বান্ধবী হবে হয়তো। সামিয়া বলল তোমার বান্ধবী আছে আর তুমি আমাকে বললা না আজকে তোমাকে খাইছি। মিলি বলল ভাইয়া কাজটা ভালো করলি না। দৌড়াতে লাগলো আর আমি হাসাহাসি করছি ওদের কাহিনী দেখে। হঠাৎ দেখি কে কল করেছে, আরে এ তো আপু। রিসিভ করে বললাম আপু তোমাকে তো হাসপাতালে গিয়ে পাই নাই, দেশের বাড়িতে চলে গেছো কখন, আমাকে বললা না কেন? আপু বলল তুই কখন দেশে আসলি? আমি বললাম কালকে আসছি আপু। আপু বলল আমাকে একটা কল দিলি না? আমি বললাম আরে একটু ব্যস্ত ছিলাম। আপু বলল ভালো হয়েছে তুই বাসায় আইলি, এখন তাড়াতাড়ি ট্রেনের টিকিট কেটে আমাদের বাড়িতে চলে আই। আমি বললাম মাত্র একদিন হলো আসছি, কয়েকটা দিন পরে আসি। আপু বলল তুই না আসলে সর্বনাশ হয়ে যাবে, আজকে রাতেই ট্রেনে চলে আই। আমি বললাম কি হয়েছে আপু? আপু বলল অনেক বড় কাহিনী হয়ে গেছে, তাড়াতাড়ি আই। আমি বললাম তোমার গ্রামের বাড়ি কোথায় জানো আপু? আপু বলল মোহনগঞ্জ। আমি বললাম সবাই খুব ক্লান্ত আপু, একটা দিন পরে আসি। আপু বলল তুই একটা দিন পরে আসলে সব শেষ হয়ে যাবে, তুই তাড়াতাড়ি আই আজকে রাতেই। আমি কোনো কথা শুনতে চাই না, আর সবাইকে নিয়ে আসবি। আমি বললাম কি আর করব, বলতে যেহেতু আসতেই হবে। ফোনটা রেখে ট্রেনের 3টা টিকিট কেটে ফেললাম। আমি বললাম মিলি রেডি হ, আপুদের বাসায় যেতে হবে। মিলি বলল কোন আপু? আমি বললাম যার কারণে আমি আমার মেয়েকে পেয়েছি। মিলি বলল তাহলে তো ওখানে ভাবিকেও দেখতে পারবো, এটা তো ভাবিদের এলাকা। আমি বললাম এত কিছু জানি না আমি, সবকিছু রেডি কর। সামিয়া বলল বাবা কই যাবা? আমি বললাম তোমার বড় আন্টিদের বাসায়। সামিয়া বলল আমার বড় আন্টি আছে আর আমাকেই বললা না? আমি বললাম মনে নাই, কিন্তু আপুর একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে, কি সর্বনাশ হয়ে যাবে, কিছু কি হয়েছে বুঝলাম না। রাতে ট্রেনে উঠে সিটে বসে আছি, 3টা সিট আমাদের আর একটা সিট সামনে বাকি আছে, কিন্তু একটু পর একটু মেয়ে এসে বসলো। মেয়েটাকে দেখে তো আমি অবাকে তাকিয়ে আছি, কারণ মেয়েটা হলো ঋতু, যার সাথে 1 বছরের মতো কাজ করছি একই অফিসে। ওই যে বলছিলাম না দেখতে হুবহু সাথীর মতো, সেই মেয়েটা। তবে আমি অফিস টাইমে কারোর সাথে কথা বলতাম না, ওর সাথেও তেমন একটা কথা বলি নাই। ঋতু বলল ভাই আপনি ভালো আছেন তো? আমি বললাম চিনতে পারলাম না তো, অযথা না চেনার ভান করলাম। ঋতু বলল ভাই আপনার পাশে বসে কাজ করতাম, আর আপনার মনে নেই, ভুলে গেছেন? আপনি তো আর আমাদের সাথে কথা বলতেন না। আমি বললাম ও হ্যাঁ চিনছি, কেমন আছো তুমি? ঋতু বলল এই তো ভালো ভাইয়া, কিন্তু আপনি হঠাৎ কোথাও উদা হয়ে গেলেন চাকরি ছেড়ে? সামিয়া বলল বাবা আমি ঘুমাবো, আমার খুব ঠান্ডা লাগছে। আমি বললাম মিলি ওকে কোলে নিয়ে তো, নিয়ে ঘুম পাড়িয়ে দে। ঋতু বলল আপনার মেয়ে এটা? আমি বললাম ঋতু বলল তো ভাবি কই? ভাবিকে তো দেখতে পারছি না। আমি বললাম তো তুমি কোথাও যাবে নাকি? কথা ঘোরানোর জন্য বললাম। ঋতু বলল ভাইয়া দেশের বাড়িতে, কালকের পরের দিন আমার আপুর বিয়ে, আপনি কিন্তু আসবেন। আচ্ছা আপনি আবার কোথাও যাচ্ছেন? আমি বললাম এই জায়গায় আমার আপুর বাড়িতে। ঋতু বলল আরে এটা তো আমাদের এলাকা। আচ্ছা কার বাড়িতে যাবেন, আপনি নামটা বলেন তো। আমি বললাম তানিয়া আপুর বাড়িতে। ঋতু বলল আরে উনি তো আমার বড় বোনের বেস্ট ফ্রেন্ড, তাহলে তো আমাদের বাড়ির পাশেই যাচ্ছেন। তার মানে এটা কি সাথীর ছোট বোন নাকি? আর কি বললো কালকের পরের দিন সাথীর বিয়ে, কিন্তু আমি গিয়ে কি করব? আমাকে তো আর বিয়ে করবে না সাথী। আমি তো মনে করছিলাম সাথীর বিয়ে হয়ে গেছে। কথাটা শুনে খুব খারাপ লাগলো, নিজের বইয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর আমি কিছু করতে পারছি না। কি করব যেখানে আমি নিজেই অপরাধী। ঋতু বলল কি চিন্তা করেন ভাইয়া, আসবেন না? আমি বললাম যদি সময় পাই তাহলে আসবো। ঋতু বলল আপনি আসবেন আর না আসবেন কি, আমি গিয়ে আপনাকে ধরে নিয়ে আসবো। তুমি যদি জানতে আমি কে তাহলে আজকে আর এই কথা বলতে না। আমি বললাম তোমার বোনের বিয়ে, তো পরে কেন যাচ্ছ তুমি? ঋতু বলল আসলে ভাইয়া হয়েছে কি, আমাকে তো আর ছুটি দিতে চাই না, তাই আগে যেতে পারি নাই, আর এখন খুব কষ্ট করে 5 দিনের ছুটি নিয়ে আসছি। আমি বললাম তোমার বোন তো আমাদের থানার ওসি ছিল, কিন্তু ওখান থেকে চলে গেল কেন? ঋতু বলল ওখানে ছেলে পেলে ভালো না, আপুকে নাকি ডিস্টার্ব করে, এজন্য নিয়ে আসছে। আর আপু এই বিয়েতে খুব খুশি, বাবার শেষ ইচ্ছা। এটা জানতে আমার বাবার জন্য আপু নিজের জীবন দিয়ে দিতেও পারে। আমি বললাম কপালটা শুধু আমার খারাপ, যাকে আপন করার চেষ্টা করছিলাম একটা ভুলের জন্য সেই হয়ে গেল পর, এখন আবার পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলে।
ঋতু বলল, কেন ভাইয়া, কি হয়েছে? আমি বললাম, বাদ দাও এসব, জেনে তোমার লাভ আছে? দেখতে দেখতে স্টেশনে চলে আসলাম, সামিয়াকে কোলে নিয়ে ট্রেন থেকে নামলাম। ঋতু বলল, আচ্ছা ভাইয়া, আজকে আসি, আপনার সাথে আবার দেখা হবে, মনে রাখিয়েন। আমি বললাম, যাও, কিন্তু আপুকে তো দেখতে পারছি না, আপু কই? আপু বলল, আরে রিফাত, কেমন আছিস তুই? অনেকদিন পর তোরে দেখলাম। আমি বললাম, আরে আপু যে, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আপু বলল, আমিও ভালো আছি, এটা বুঝি তোর মেয়ে? আমি বললাম, আপু ঘুমিয়ে গেছে। আপু বলল, দে আমার কাছে দে, কত সুন্দর দেখতে, একেবারে পরীর মতো। আমি বললাম, মেয়েটা আমার আর একমাত্র বোন, ওরাই আমার বেঁচে থাকার আশা। মিলি বলল, আপু আমাকে দেখবা না? আপু বলল, ও তোমার কথা তো ভুলেই গেছি, কেমন আছো তুমি? মিলি বলল, এই তো আপু ভালো। আমি বললাম, আপু দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না, চলো। আপু বলল, চলো। আপুর বাসায় এসে সবার সাথে পরিচিত হলাম। আমি বললাম, আপু একটা কথা জানতে পারি? আপু বলল, বল। আমি বললাম, আমার এখানে আসাটা উচিত হয় নাই, আমার চোখের সামনে তো আর আমার বউকে বিয়ে হতে দেখতে পারবো না। আপু বলল, তুই জানলি কিভাবে ওর যে বিয়ে? আমি বললাম, ওর বোনের সাথে এক ট্রেনে এসেছি। আচ্ছা আপু, দুলাভাই কই, দেখতে পারছি না? আপু বলল, হাসপাতালে আছে, এখন চল আমার সাথে, এক জায়গায় যাবি। আমি বললাম, মাত্র না আসলাম। আপু বলল, তোরে এখানে যেই কারণে এনেছি, আগে দেখি পরে। মিলি, সামিয়াকে একটু রাখো কেমন? মিলি বলল, ঘুম থেকে উঠে ওর বাবাকে দেখতে না পারলে কান্না করবে। আমি বললাম, চিন্তা করিস না, যাবো আর আসবো। আপু বলল, আয় আমার সাথে। আমি আপুর পিছন পিছনে গেলাম, একটা নদীর কাছে নিয়ে গেল। আপু বলল, এখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। আমি নদী দেখতে লাগলাম। গ্রামের পরিবেশ যে এত সুন্দর, আমার আগে তা জানা ছিল না, সত্যি অনেক সুন্দর। আশেপাশে ছোট ছোট পোলাপান খেলা করছে, কি সুন্দর পানি, মনটা চাইতেছে পানিতে নেমে গোসল করি। হঠাৎ কে জানি আমার পিছনে হাত দিল, ঘুরে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। আরে এটা তো সাথী, আর আপু পিছনে দাঁড়িয়ে আছে। তার মানে কি আপু সাথীর সাথে দেখা করানোর জন্য আমাকে এখানে নিয়ে আসছে? কত সুন্দরী হয়ে গেছে সাথী, আগের থেকে সামান্য একটু মোটা হয়েছে, তবে এখন দেখে মনে হচ্ছে টেনশন মুক্ত একেবারে। ঠাস ঠাস করে দুইটা চড় পড়লো আমার গালে। হ্যাঁ, সাথী দিয়েছে চড়। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। সাথী বলল, আমার কাছে আর কি চাস তুই? আমার জীবন ধ্বংস করে তোর শান্তি হয় নাই? এখন যেই দেখি আমি সুখে আছি, এখন আসছোস আমার সুখ নষ্ট করতে? সিসি, তোর মতো ছেলে আর কি বা পারে, কাপুরুষ কোথাকার। আমি তোরে বলছি না আমার সামনে আর আসবি না? কেন এখানে আসলি আমাকে নিতে? তুই কিভাবে ভাবলি আমি তোর সাথে যাব? আপু বলল, আমি তোরে এখানে যেই জন্য আনলাম, আমার কথাটা তো শুনবি। সাথী বলল, দেখ তুই আমাদের মাঝে আসবি না, 2 দিন পর আমার বিয়ে, আর তুই এখানে চলে আসলি। এক কাজ কর, আমাকে মেরে ফেল, তাহলে তো তোর শান্তি হবে। তোর জন্য আমি আমার জীবন থেকে হাসতে ভুলে গেছি, কান্না করতে ভুলে গেছি। যেই সাথীকে দেখলে সব সন্ত্রাসীরা ভয় পায়, আর আজকে ওরাই আমাকে নিয়ে মজা করে। সবসময় চুপচাপ থাকতাম, আমার জীবনে সবকিছু আমি হারিয়ে ফেলেছি তোর কারণে। যেই বাবা আমাকে নিয়ে কখনো চিন্তা করতো না, সেই বাবা আজকে আমাকে ওই থানা থেকে এখানে নিয়ে আসছে। আর যে আজকে দেখলি আমার জীবন ভালো চলছে, আমি এখন একটু ভালো হয়েছি, আর এখন তুই এলি আবার আমার জীবন ধ্বংস করতে। সত্যি করে বলতো তুই কি চাস? যদি বলিস আমি তোর সাথে এক রাত কাটাতে চাই, চল। দাঁড়িয়ে আছিস কেন? তোর মতো ছেলে এটা ছাড়া তো আর কিছুই করতে পারে না, চলে যা আমার সামনে থেকে। আবার যদি আমার সামনে আসবি, আমি আত্মহত্যা করব, আর সেই দায়ী থাকবি তুই। আমাকে এখন একটু শান্তিতে থাকতে দে, আমি একটু বাঁচতে চাই। এই জীবন নিয়ে বাঁচার কোনো মানে হয় না। তোর পা ধরে বলি, এখান থেকে চলে যা, আমার খোঁজে আর আসবি না। আমি তোরে চিনি না, আর তুই আমারে চিনিস না, আর তোরে আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম, নিজের পরিবারের মতো। আর তুই কি করলি? তুই জানিস না ও আমার সাথে কি করছে? যদি জানতি তাহলে আজকে আর আমাকে ওর কাছে নিয়ে আসতি না। ও একটা খুনি, যদি আমার কাছে প্রমাণ থাকতো না, ওকে আমি জেলের ভাত খাওয়াতাম। আর ও আমার সাথে থাক, আর তোরে বলে লাভ কি? আসি, ভালো থাকিস, বাই বলে কান্না করতে করতে চলে যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই টপ করে বসে পড়লাম, চোখ দিয়ে আমি না চাইতেও পানি পড়ছে। আমি তো চাই নাই আমার জন্য ও কষ্টে থাক, ওকে আমি দূর থেকে একটু দেখতে চাইছিলাম। আজকে কতগুলো কথা শুনিয়ে গেল আমাকে। আমার অপরাধ কি ছিল? ওকে বিয়ে করা? এগুলো চিন্তা করছি আর কান্না করছি। আপু আমার পিছনে হাত দিয়ে আমার পাশে বসলো। আপু বলল, আমি চাইছিলাম তোদের আবার এক করতে, কিন্তু আমি জানতাম না ও তোরে এভাবে অপমান করবে। জানলে আর তোরে এখানে নিয়ে আসতাম না। আমি বললাম, বাদ দাও আপু, এটা তো আমার কপালের লিখন ছিল। জানো আপু, আমার মতো ছেলের এই পৃথিবীতে বাঁচা উচিত না। শুধু আমার মেয়ে আর আমার বোনের জন্য বেঁচে আছি, আমি মারা গেলে ওদের কি হবে? নইলে আমি নিজেই আত্মহত্যা করতাম। আপু বলল, কান্না করিস না, ওর থেকেও আমি ভালো একটা মেয়ে তোরে বিয়ে করাবো। আমি বললাম, আবার নতুন করে কোনো ঝামেলায় জড়াতে চাই না আপু, একা আছি, একাই ভালো। তবে খুব কষ্ট লাগে কোথায় জানো আপু?
যখন আমার মেয়ে বলে বাবা আমি শুধু একটু আমার আম্মুকে দেখবো, বিশ্বাস করো দূর থেকে দেখে চলে আসবো। যখন পিচ্ছে একটা মেয়ে এই কথা বলে সহ্য করতে পারি না আপু, কি করব, আমার অপরাধের কারণে আজকে আমার মেয়ে এই অবস্থা। আমি তো নিষ্ঠুর একটা বাবা, না আমার মেয়েকে মায়ের ভালোবাসা দিতে পারলাম, ওকে আমি মার ভালোবাসা থেকে বঞ্চিত করলাম। আপু বলল এভাবে বলিস না ভাই, কষ্ট হয়। মিথ্যা একটা হাসি দিয়ে বললাম যদি বুকটা ছিঁড়ে দেখাতে পারতাম আপু তাহলে দেখতে পারতি কত কষ্ট নিয়ে বেঁচে আছি। আজও সেই দিনের কথা মনে পড়লে নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। আমি আর কি করব বলো আপু, এত কষ্ট সহ্য করতে পারি না। আপু বললাম আমি আবার কথা বলে দেখব। আমি বললাম অনেক চেষ্টা করেছো তুমি আপু, আমি জানি আর কিছু করতে হবে না। আপু কালকে আমি চলে যাব, যদি জানতাম সাথীর বিয়ে 2 দিন পর তাহলে আর এখানে কখনোই আসতাম না। আমি জানি আমার জন্য ওর জীবন থেকে অনেক দিন হারিয়ে গেছে। আমি চাই না এখন ওর সাথে কিছু করি বা ওকে নিয়ে স্বপ্ন দেখতে। আমার ভালোবাসা কুরবানি করে দিলাম, ও সুখে থাক, দূর থেকে আমি ওরে সুখ দেখতে চাই। অনেক কষ্ট পেয়েছে আমার জন্য ও। আপু বললাম আমি কি ওর বাবার সাথে কথা বলবো, আর তোর মেয়েকে দেখালে ঠিকই মেনে নিবে। আমি বললাম এমন কিছু করার দরকার নেই, ও কি বলে গেল দেখলি না, আমাকে একটু সুখে থাকতে দাও। থাক না ও সুখে, আমি না হয় কষ্ট নিয়ে বাঁচবো, এতে কিছু হবে না। পুরুষ মানুষের কষ্ট দেখার মতো কেউ থাকে না। সাথী যে কষ্টগুলো বুকে জমা আছে ওর কথাগুলো ঠিকই বলে গেছে আমাকে। আর আমি যে এত আঘাত নিয়ে বেঁচে আছি আমি কার কাছে বলি আপু, আমার তো কেউ নেই। ছোট্ট একটা বোন রেখে মা মারা গেছে, সেই থেকে বোনের দেখাশোনা করি। আর এখন একটা মেয়ে আছে, আমি একাই রয়ে গেলাম রে আপু, একা দিন শেষে সবাই পর করে দেয়। আপু বলল কান্না করিস না ভাই, দেখিস তোর জন্য আমি একটা ভালো মেয়ে নিয়ে আসবো। আমি বললাম চল বাসায় যাই, নইলে মেয়েটা আমাকে দেখতে না পেলে আবার কান্না করবে। আর কি বলছো বিয়ে, যাকে একবার এই বুকে জায়গা দিছি সেই বুকের মাঝে অন্য কাউকে আর বসাতে পারবো না। তুমি জানো আপু পুরুষ মানুষের ভালোবাসা খুব ভয়ঙ্কর, ও জানে না ওকে আমি কত ভালোবাসি। যদি জানতো তাহলে আজকে আমাকে আর অপমান করতো না। আপু বলল তোর মেয়েটার দিকে তাকিয়ে হলেও একটা বিয়ে কর। আমি বললাম আমার মেয়ে ছোট হলেও সব বুঝে, চিন্তা করিও না, ওকে 2 পাশ বুঝিয়ে নিব। আপু বললাম যদি পারতাম সাথীকে তোর জন্য তুলে নিয়ে আসতাম। আমি বললাম তুমি আমার নিজের আপনা হয়েও অনেক কিছু করেছো আমার জন্য, আর অপমানিত হতে হবে না তোমাকে। বাসায় এসে দেখি আমার মেয়ে কার সাথে জানি খেলা করছে। আমি বললাম আপু ইনি কে? আপু বলল তোর দুলাভাই। আমি বললাম দুলাভাই কেমন আছেন? দুলাভাই বলল আরে শালা বাবু তুমি ভালো আছো তুমি? সামিয়া বলল বাবা বাবা তুমি আমাকে রেখে কই গেছিলে, জানো কত ভয় পেয়েছি। আমি বললাম সরি আম্মু আর যাব না। দুলাভাই বলল সত্যি তোমার মেয়েটা অনেক কিউট আছে বলতে হবে। আমাকে বলে তোমার বউ কই? সামিয়া বলল বাবা আমার বড় আন্টি কই, আমি তো দেখতে পেলাম না। আমি বললাম ওই যে দাঁড়িয়ে আছে উনি। সামিয়া তানিয়া আপুর কাছে গিয়ে বলে তুমি কি আমার বড় আন্টি? আপু সামিয়াকে কোলে নিয়ে চুমু দিয়ে বলল মা লক্ষ্মী একটা মেয়ে। সামিয়া বলল তাহলে এতদিন তুমি কোথায় ছিলে? আপু বলল আমি তো ডাক্তার, আমাকে তো মানুষ সেবা করতে হয়। সামিয়া বলল ডাক্তার কি বাবা? আমি বললাম তোর ফুপিকে জিজ্ঞেস কর, আমি জানি না। এখন দেখ তোরে কেমন চালাই। আপু হাসতেছে। সকালে রেডি হচ্ছি, বাড়িতে চলে যাব, এখানে আর থাকা যাবে না। আপু বলল ভাই মানছি তুই চলে যাবি, আজকের দিনটা থেকে যা, কালকে চলে যাবি। কালকে মাত্র আসলি, আজকে চলে যাস, মানুষে কি বলবে প্লিজ ভাই। দুলাভাই বলল আমিও তাই বলি, কালকে বিকালে ট্রেনে চলে যাবা। মিলি বলল ভাইয়া থাক না, আমি গ্রামটা একটু ঘুরে দেখবো। সামিয়া বলল বাবা আন্টিরা যা বলে আমি তাই। আপু বলল তাহলে তো হয়েই গেল, তোর মেয়ের কথা তো শুনিস নাকি? আমি বললাম আমার মেয়ে নাকি এটা কার মেয়ে মাঝে মাঝে বুঝি না, সবসময় আন্টির পক্ষে কথা বলে। আরে আমি যে তার বাবা এটা তো মনেই রাখে না। সামিয়া বলল বাবা রাগ করো কেন, আমি না তোমার মেয়ে, এখন আমাকে চকলেট দাও। আমি বললাম ওই তোর বড় আন্টিকে বল। আপু বলল আসো মা আমার কোলে। আমি বললাম নিয়ে যা, দেখ পুরো দোকানটাই খেয়ে ফেলতে পারে। সামিয়া বলল বাবা। আমি বললাম ভয় পেয়েছি মা, তুই যা। দুলাভাইকে নিয়ে আড্ডা দিচ্ছি, সাথীদের বাড়িতে বক্সের শব্দ শুনতে পারছি, বিয়ের গান চলছে। কই এখানে থাকার কথা আজকে আমাকে, আর এখন আমার জায়গায় অন্যজন। হাই রে কপাল, শুনছে আজকে নাকি সাথীর বিয়ে, সাথীকে তুলে নিয়ে যাবে। যত সময় আসছে তত আমার বুকে ধুকপুকানি বেড়ে চলেছে, মনে হচ্ছে জানো আমার কাছের কেউ চলে যাচ্ছে, আমি ধরে রাখতে পারছি না। দুলাভাই আর আপু আমার 2 পাশে বসে আমাকে বুঝ দিচ্ছে। একটু পর বাচ্চারা বলাবলি করছে, বরের গাড়ি এসেছে। সামিয়া বলল বাবা আমিও বরের গাড়ি দেখতে চাই। আপু বলল যাও, তবে রাস্তায় যাবা না আম্মু। সামিয়া বলল বাবা যাই। আমি বললাম যা, এই গাড়িটা তোর বাবা জান নিতে আসছে। আপু বলল মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, তোরে আমি আবার ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাবো। দুলাভাই বলল ভাই তুমি কোনো চিন্তা করো না, আমরা আসি না। হঠাৎ ছোট্ট একটা মেয়ে এসে বলল আপু তোমাদের বাসায় যেই মেয়েটা বেড়াতে এসেছে না, ও বরের গাড়ির নিচে পড়ছে। বসা থেকে উঠে বলল
বললাম কি? দৌড় দিয়ে বাইরে এসে দেখি রাস্তায় অনেক ভিড়। ভিড় ঢেলে ভিতরে গিয়ে দেখি আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দেখে তো আমার মাথা কাজ করছে না। দুলাভাই তাড়াতাড়ি এসে বোনের গাড়িতে তুলে হাসপাতালে রওনা দিল। আমার শরীর রক্তে ভরে যাচ্ছে। আমি কান্না করে দিয়ে বললাম, আপু ওর কিছু হবে না তো? আপু বলল, দেখ ভাই তুই শান্ত হ, আমরা থাকতে আমাদের মেয়ের কিছুই হবে না, তুই চিন্তা করিস না। আমি বললাম, কি শান্ত হব বল, আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল? সব দোষ আজকে আমার। আমি কেন এখানে আসছিলাম আপু? না আসলে আমার মেয়ের এই অবস্থা হতো না। সামিয়াকে হাসপাতালের ভিতরে নিয়ে গেল, তবে আপুকে ভিতরে যেতে দেয় নাই। হয়তো আমার মেয়ের অবস্থা দেখে সহ্য করতে পারবে না। আপু বলল, কি থেকে কি হয়ে গেল রে ভাই? সামনে তাকিয়ে দেখি বর দাঁড়িয়ে আছে, মনে হয় আর যায় নাই। আমি বসা থেকে উঠে গিয়ে ওর কলার ধরলাম। আমি বললাম, বিয়ে করবি ভালো কথা, দেখে শুনে গাড়ি চালাতে পারিস না? খুব আনন্দ হয়েছে না তোর? বিয়ে করবি আজকে? আপু বলল, এই ওনাকে বললে কি হবে, সব দোষ তো ড্রাইভারের। ভাইয়া দেখেন, আমি সত্যি অনেক দুঃখিত, আমি জানতাম না আপনার মেয়ে হঠাৎ রাস্তায় চলে আসবে। আমি বললাম, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তোদের সব কয়টাকে আমি দেখে নিব। ঠাস ঠাস করে দুইটা চড় পড়লো আমার গালে। সাথী আমার গালে চড় দিছে। সাথী বিয়ের আসর থেকে এখানে চলে আসছে, সাথে ওর বাবা মাও দেখতে পারছি। সাথী বলল, তোর তো সাহস কম না, আমার বোরের গায়ে হাত তুলিস? এমনি রাগে মাথা নষ্ট হয়ে গেছে। তারপর এই মেয়ে মনটা চাইতেছে। সাথী বলল, কি কথা বলিস না কেন? আমি জানতাম এমন একটা কাহিনী করবি তুই, আমার সাথে কিছু করতে পারবি না তুই, আমি জানি, তাই বলে আমার বরকে তুই তুলে নিয়ে আসবি? আমি ওর কলা ছেড়ে বললাম, এখান থেকে চলে যান, নইলে সব কয়টাকে দিয়ে কি করি বলতে পারবো না, তাই বলছি আমার মাথা গরম হওয়ার আগে চলে যান। সাথী বলল, এই তুই হুমকি দিস কাকে? তোর মতো ছেলেকে জেলের ভাত খাওয়ানো আমার কাছে কোনো ব্যাপার না। এতক্ষণ ছাদের উপর নজর পড়ে নাই, তাকিয়ে দেখি সাথী শাড়ি পরে এখানে চলে আসছে। সাথী বলল, যখনই আমি শুনছিলাম তুই ওকে হাসপাতালে নিয়ে আসবি, তখনই আমি বুঝে গেছি তুই কি করবি, আমার বরকে, তাই আমিও চলে আসছি সাথে সাথে। আমি গিয়ে সাইডে বসলাম। কি বলবো, এক তো আমার মেয়ের টেনশনে বাঁচি না, আরেক আসছে আমাকে কথা শোনাতে। মনটা চাইতেছে এখনই আগুন লাগিয়ে দিই। হঠাৎ দেখি সাথীর বর সাথীকে বলছে, এই তোমার মাথা খারাপ হয়ে গেছে? কাকে কি বলছো? জানো ওনার মেয়ে আমার গাড়ির নিচে পড়ে আঘাত পেয়েছে। হঠাৎ দেখি দুলাভাই বের হচ্ছে। আমি দৌড়ে দুলাভাইয়ের কাছে গেলাম। আমি বললাম, আমার মেয়ের কি অবস্থা? ওর তো কিছু হবে না, ভালো আছে তো? দুলাভাই বলল, ভাই এখানে সব প্রয়োজনীয় জিনিসপত্র নাই, তাই ওকে ঢাকায় নিয়ে যেতে হবে, এবং আজকের মাঝেই, নইলে। আমি মাটিতে পড়ে কান্না করতে লাগলাম। এখানে না আসলে আজকে আর আমার মেয়ের এই অবস্থা হতো না, এর জন্য দায়ী আমি। না জানি আমার মেয়ে এখন কত কষ্টে আছে। আপু বলল, এই তুমি এসব কি বলছো? দুলাভাই বলল, আমরা অনেক চেষ্টা করেছি, এই গ্রামের হাসপাতালে এত কিছু থাকে না। আপু বলল, তাহলে আমরা বসে আছি কেন? ওকে তাড়াতাড়ি ঢাকায় নিয়ে যেতে হবে তো। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। ছাতির বরের কাছে গিয়ে বললাম, দেখেন এখানে ক্ষতি হয়েছে আমার, আপনাদের এখানে কোনো দোষ নেই, আপনারা যান এখান থেকে, নইলে আপনাদের দেখলে আমার রাগ কমবে না। দেখো বাবা, আমি মেয়ের বাবা, আমি ওর পক্ষ থেকে সরি বলছি, মাফ করে দিও। সবাই চলে যাচ্ছে। আপু বলল, ছাতি একটু দাঁড়াও, কিন্তু আপুর কথা শুনলো না। আপু বলল, আমার বেস্ট ফ্রেন্ডের কসম, শেষবারের মতো তোর সাথে একটু কথা বলবো। ছাতি দাঁড়িয়ে গেল। আর এইদিকে দুলাভাই সব ব্যবস্থা করছে, এখন শুধু আমরা গেলেই গাড়ি ছাড়বে। আমি আপুর জন্য দাঁড়িয়ে আছি। আপু বলল, একটু পর তো কবুল বলে আরেকজনের ঘরে চলে যাবি, তবে তোরে একটা কথা না বললে নিজেকে খুব বড় অপরাধী মনে হবে। ছাতি বলল, তাড়াতাড়ি বল, আমার হাতে সময় নেই, বাবা দাঁড়িয়ে আছে। আপু ছাতির কথা শুনে একটা হাসি দিয়ে বলল, এইদিকে মা বিয়ের আসনে বসে নতুন সংসার সাজাচ্ছে, আর উপর দিকে তার মেয়ে হাসপাতাল বেডে শুয়ে আছে। হায় রে দুনিয়া। ছাতি বলল, কি বলতে চাস তুই, বুঝিয়ে বল। আমি বললাম, আপু চল বাদ দে। আপু বলল, ওর তো বিয়ে হয়ে যাবেই কিছুক্ষণ পর। শোন, ওই যে গাড়িতে দীপুর মেয়েটাকে নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, তোর হবু বরের গাড়ির নিচে পড়ে যে আঘাত পেয়েছে, সেই মেয়েটা আর কেউ না, তোর নিজের মেয়ে। কিভাবে পারলি বিয়ের আসনে বসতে? মেয়েটাকে দেখে তোর কি একটুও মায়া হয় নাই? ছাতি বলল, কি বলতে চাস? আমার মেয়ে মানে? আমার মেয়ে তো সেই কোন দিনই তুই নিজেই বললি মরা বাচ্চা হয়েছে। আমার আর কি, আমি নিজেই তো বলছি ওকে নষ্ট করতে। আপু বলল, তুই যেই দিন হাসপাতালে গেছিলি না, সেই দিন দীপু আসছিল আমার কাছে, আর যখন শোনে তুই প্রেগনেন্ট, তখনও তোর বাচ্চাটা নিতে চাইছে, কারণ মেয়েটা শুধু তোর একার না, আমার ভাইয়েরও। রিফাত চাইছিল, অপরাধ তো করেছে ও, তাই বলে কি ওর মেয়েকে মেরে ফেলবে? আমার কাছে এসে আমাকে তখন অনুরোধ করে যেন আমি ওর বেবিকে ওর কাছে দিয়ে দিই। আমিও চাইছিলাম না একটা বাচ্চার জীবন নষ্ট করতে, তাই তুই দেখার আগেই আমি দীপুর হাতে তোর মেয়েকে দিয়ে দিই, আর ও তখনই দেশের বাইরে চলে যায়। আর আজকে আসছিল তোকে ফিরিয়ে নিতে, ও নিতে চাইছিল না,
শুধু মেয়েটার দিকে তাকিয়ে আমি আনছি। জানিস, মেয়েটা যখন আমাকে বলছিল বড় আন্টি আমাকে আমার মাকে একটু দেখাবা, তখন ওকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা বের হচ্ছিল না মুখ থেকে। আর তুই তো পড়ে আসোস বিয়ে নিয়ে, সামান্য একটা ভুল করেছে আমার ভাই, মানলাম, তাই বলে কি ওকে মেনে নেওয়া যায় না? আজকে তোর বাবার কথা শুনে বিয়ে করবি কর, না করবো না তোরে। আমার ভাই এখন একা থাকতে শিখে গেছে, লাগবে না আর কাউকে। তোর মতো বেস্ট ফ্রেন্ড আমার ছিল, আমার তো এখন ঘৃণা হয়। থুতু দিলাম তোর মতো এমন বেস্ট ফ্রেন্ডের মুখে। সাথীর বাবা এসে বলল, কিরে মা, দাঁড়িয়ে আছোস কেন? আর তোর চোখে পানি কেন? কে কি বলছে? দুলা ভাই বলল, ওই তোমরা কি করো, তাড়াতাড়ি আসো, নইলে দেরি হয়ে যাবে। আপু বলল, থাক তুই তোর বাবাকে নিয়ে কখনো আমাদের সাথে যোগাযোগ করবি না। এই কথাগুলো বলতে আমার ভাই না করছে, কেন জানিস? কারণ মেয়ের উপর তোর কোনো অধিকার নাই। যেই মা নিজের মেয়েকে মেরে ফেলতে বলে, চিচি। আর শেষ একটা কথা বলি, এই কথাগুলো আজকে বললাম কেন জানিস? কারণ তোর সাথে আমার আর দেখা হবে না। তুই শুধু জেনে রাখ, মানুষ মানুষের খারাপ চাইলেও উপরওয়ালা কারো খারাপ চায় না। ওই কথাই আছে না, রাখে আল্লাহ মারেকে। আমি বললাম, আপু প্লিজ বাদ দাও, এখন চলো দোয়া করিতে বলো যেন আমার মেয়ের কিছু না হয়। ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আর দোয়া করি নতুন জীবন নিয়ে যেন ওরা সুখে থাকে। আমি আর আসবো না ওদের কাছে, আমি আর কিছুর কারণ হতে চাই না। বলেই আপুকে নিয়ে গাড়িতে উঠলাম। আমার মেয়ের দিকে তাকিয়ে কান্না করছি। কি করলাম আমি আজকে? আপু বলল, ভাই এভাবে কান্না করিস না, দেখিস ওর কিচ্ছু হবে না। আমি বললাম, সব দোষ আমার। জানো আপু, আমার মেয়েকে নিয়ে যদি এখানে না আসতাম তাহলে আজকে আর এই অবস্থা হতো না আমার মেয়ের। দুলাভাই বলল, চিন্তা করিও না, সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখো। আর আমরা তো আছি। মিলি সামিয়ার মাথার কাছে বসে চুপচাপ কান্না করছে। দেখতে দেখতে ঢাকায় চলে আসলাম। সামিয়াকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। আমরা আসছি 10 মিনিট হবে হয়তো, কিন্তু আমাদের পিছনে আরেকটা গাড়ি ছিল, দেখতে পারছিলাম ওটা আমাদের পিছু নিচ্ছিল। সেই গাড়িটা হাসপাতালের সামনে এসে থামলো। আরে এ তো সাথী আর ঋতু, ওরা এখানে আসছে কেন? সাথীর গায়ের কাপড়টা পর্যন্ত চেঞ্জ করে নাই, লাল শাড়ি পরে চলে আসছে। সাথী দৌড়ে কান্না করতে করতে আমার কাছে আসলো। সাথী বলল, এই আমার মেয়ে কই? আমার মেয়ের তো কিছু হবে না বলেই কান্না করছে। আমি বললাম, কার মেয়ের কথা বলছো তুমি? এটা কি তোমার মেয়ে? এর বাবা মা দুইটাই আমি। মিলি, এদের বলো এখান থেকে চলে যেতে। মিলি বলল, দেখেন আপু। ঋতু বলল, আপু না, তোমার ভাবি হয়। মিলি বলল, সে যাই হোক, ভাইয়ার মাথা এমনি একটু গরম, চুপ থাকেন। আর ডাক্তার সবাই ভিতরে আছে, দেখি ওরা বের হলে বলা যাবে। সাথী চুপ করে বসে কান্না করছে দেখতে পারছি। আমি তো সাথীকে এখানে আসতে বলি নাই, ওকে দেখলে এখন আমার শরীর দলে যায়। একটু পর আপু আর দুলাভাই সব অন্যান্য ডাক্তার সবাই বের হলো। আমি যাওয়ার আগেই সাথী দৌড়ে গিয়ে আপুর কাছে চলে গেল। সাথী বলল, আমার মেয়ের তো কিছু হবে না, ও ভালো আছে তো? আপু কোনো কথা বললো না ওর সাথে। আমার কাছে এসে বলল, ভাই চিন্তার কোনো কারণ নাই, ওর কিছুক্ষণ পরে জ্ঞান ফিরবে। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ আপু, আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচতাম বল? আর ওকে জিজ্ঞেস করো কেন এখানে আসছে। আমার মেয়ের জন্য কাউকে দরকার নেই, আমি একাই যথেষ্ট। সাথী আপুর হাত ধরে বলল, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি রে, আমি জানতাম না যে এটা আমার মেয়ে। বাবাকে খুশি করার জন্য কত কিছুই না করলাম জীবনে, আর এইদিকে আমার মেয়ে বলে কান্না করছে। ঋতু বলল, আপু সত্যি আমার বোন এটা জানতো না, আজকে আপনি বলার পর বাবাকে ওখানে রেখেই চলে আসছে আমাকে নিয়ে। শুধু বলে আসছে আমি আমার পরিবারের কাছে যাচ্ছি। ঋতু আমার কাছে এসে বলল, আমি জানতাম না আপনি আমার দোলাভাই, আমি আমার আপুর পক্ষ থেকে ক্ষমা চাইছি, প্লিজ আপুকে মাফ করে দেন। আপু তার ভুল বুঝতে পারছে। ছাতির দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে পানি মুখ ভিজিয়ে ফেলেছে। ওকে দেখে একটু মায়া লাগলো। আমি আর কিছু বললাম না। আপু আর দোলাভাই ভিতরে চলে গেল। একটু পর সাথীর ফোনটা বাজতে লাগলো। বুঝতে পারছি ওর বাবা নাইলে ওর বর কল করতে পারে। আমি বললাম, কেউ গেলে যেতে পারে, আমি তাকে আটকে রাখি নাই। এটা বলে আপুর কেবিনের দিকে যেতে লাগলাম। আর পিছনে তাকিয়ে দেখি সাথী ফোন থেকে সিমটা খুলে ফেলে দিল। আপু বলল, আয় ভাই, তোর অপেক্ষা করছিলাম। আমি বললাম, দেখ তো দুলাভাই, কেমন একটা বিপদে পড়লাম। দুলাভাই বলল, তোমার হয়তো ওকে দরকার নাই পড়তে পারে, কিন্তু তোমার মেয়ের এখন ওর মাকে খুব প্রয়োজন, কারণ ওর মা এখন তোমার মেয়েকে যতটা সেবা করবে তুমি তা করতে পারবা না। আপু বলল, ফিরে আসছে যেহেতু মেনে নে, আর জীবনটা খুব অদ্ভুত, একে একে আর কতদিন চলতে পারবি বল? আমি বললাম, তোমাদের কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমার বিবেকে যে বাধা দেয়। আপু বলল, এটা তোর রাগ, এতদিন দূরে ছিল, রাগ তো হতেই পারে, এটাই স্বাভাবিক ব্যাপার, সব ভুলে যা, তোর মেয়ের জন্য হলেও মেনে নে। আমি বললাম, আপু, দেখি কি করা যায়। আমি বাইরে গেলাম, দেখি সাথী আমাকে দেখে দাঁড়িয়ে গেছে। সাথী বলল, আমার মেয়ের কিছু হবে না তো? ওকে দেখে কেমন জানি সত্যি একটু মায়া লাগলো, এতদিন পর মেয়েকে দেখছে তো তাই এমন করছে। আমি বললাম, না, চিন্তা করবেন না, কিছু হবে না। সাথী বলল, আমি এমন এক হতভাগা মা যে নিজের মেয়ের নামটা পর্যন্ত জানি না। আমি বললাম, ওর নাম সামিয়া। সামিয়া নামটা শুনে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি বললাম, আপনার কথা মতো ওর নাম রাখছি।
আর এত কান্না করা লাগবে না, ওর তেমন কিছু হয়নি। এটা বলে আমি গিয়ে সাইডে বসলাম। ঋতু বলল, ভাইয়া। আমি বললাম, প্লিজ এখন আমার সাথে কথা বলো না, এমনি আমার মনটা অনেক খারাপ। একটু পর আপু এসে বলল, ভাই তোর মেয়ের জ্ঞান ফিরেছে, যা গিয়ে দেখা কর। আর আপনি একটু পরে যান, সাথীকে বলল। আমি সামিয়ার কাছে গেলাম। সামিয়া বলল, বাবা এসেছো তুমি? আমি বললাম, আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছে না? সামিয়া বলল, আরে না বাবা, তুমি পাশে আসো না। আচ্ছা বাবা, আমার কি হয়েছিল? আমি বললাম, তোমাকে আমি বলেছিলাম না রাস্তার কাছে যাবা না? সামিয়া বলল, ও হ্যাঁ মনে পড়েছে, আমি তো বরকে দেখতে রাস্তার কাছে গিয়েছিলাম, কিন্তু উনি আমার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন কেন? আমি বললাম, ওকে আমি মাইর দিছি, বলছি তুই আমার মেয়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলি কেন? সামিয়া বলল, তোমাকে বুঝি আমি ওকে মারতে বলছি? আমি বললাম, তো মারবো না, আমার মেয়ের সাথে অপরাধ করে। সামিয়া বলল, একজন ভুল করলে কি তাকে মারতে হবে? তুমি কি ওনার কাছ থেকে সরি বলবা? আমি বললাম, আচ্ছা মা, তাই বলবো। এখন বলো, তুমি ভালো আছো তো? সামিয়া বলল, বাবা আমি ভালো আছি। আচ্ছা আমরা এখন কোথায়? আমি বললাম, আমরা তোমাকে নিয়ে ঢাকায় চলে আসছি। সামিয়া বলল, আমি তো ওদের সাথে খেলতে চেয়েছিলাম, তুমি আমাকে নিয়ে আসলে কেন? আমি বললাম, সরি আম্মু, আমার ভুল হয়ে গেছে। সামিয়া বলল, ভুল আর ভুল? আচ্ছা আমার বাবা এত ভুল করে কেন? একটু তো বুদ্ধি কাটিয়ে সবকিছু করতে পারো, নাকি সব আমাকেই করতে হবে? আমি বললাম, সরি বলছি তো। সামিয়া বলল, থাক, মেয়ের কাছে আর মাপ চাইতে হবে না, অপরাধ করলেও তো তুমি আমার বাবা। আমি বললাম, তোমার জন্য একটা গিফট আনছি, নিবা না? সামিয়া বলল, কি বাবা, চকলেট? আমি বললাম, না, এর থেকেও বড় কিছু। সামিয়া বলল, সত্যি বাবা? তাহলে তাড়াতাড়ি দাও, আমি দেখতে চাই। আমি বললাম, সত্যি তুমি দেখতে চাও? সামিয়া বলল, হ্যাঁ বাবা হ্যাঁ। আমি বললাম, তুমি তো বলতে বাবা আমাকে একটু আম্মুর কাছে নিয়ে যাবে, আমি একটু আম্মুকে দেখবো। তোমাকে আম্মুর কাছে যেতে হবে না, তোমার আম্মুকেই আমি নিয়ে আসছি। সামিয়া বলল, সত্যি বাবা? আমি বললাম, দেখতে চাও তুমি? সামিয়া বলল, হ্যাঁ বাবা। আমি বললাম, আপু ওনাকে আসতে বলো। সাথী ভিতরে এসে সামিয়ার পাশে বসে কান্না করছে। সামিয়া বলল, বাবা উনি কান্না করছে কেন? আমি বললাম, উনি হলো তোমার আম্মু, অনেকদিন পর দেখছে তো এজন্য কান্না করছে। সামিয়া বলল, সত্যি তুমি আমার আম্মু? সাথী সামিয়াকে বুকে নিয়ে ইচ্ছা মতো চোখে মুখে চুমু দিচ্ছে। এটাই হলো মার ভালোবাসা, সত্যি মার ভালোবাসার তুলনা হয় না। সামিয়া বলল, তুমি এতদিন কোথায় ছিলে আম্মু? সাথী বলল, তোমার বাবা আমাকে তোমার কাছে আসতে দেয় নাই, সরি আম্মু, আর আজকে আমি তোমার কাছে জোর করে চলে আসছি। সামিয়া বলল, বাবা তোমার বিচার করব পরে, আমি আম্মুকে কষ্ট দাও তুমি। সাথী বলল, আম্মু তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? সামিয়া বলল, আগে কষ্ট ছিল, এখন তুমি আমার পাশে এসেছো, এখন আর কোনো কষ্ট নাই। আচ্ছা আম্মু, তুমি আমাকে আবার একা ফেলে চলে যাবে না তো? সাথী বলল, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না মা, যতদিন বাঁচি তোমাকে বুকে জড়িয়ে রাখবো। আপু বলল, সাথী তুমি কাউকে বলে আসো নাই, আর ফোন বন্ধ কেন তোমার? সাথী বলল, আমি সিম খুলে ফেলে দিছি, একটু পর পর কল দেয় তো কি করব, আর আমার মেয়ে অসুস্থ, আমি আবার কাকে বলে আসবো বল, তাড়াতাড়ি চলে আসছি তোদের পিছু পিছু। আপু বলল, আমার মা বাবাকে খেয়ে ফেলবে, তোর বাবা মা তুই গিয়ে দেখা কর যা, আর তোর মেয়ের কথা বল, তাহলেই তো হয়ে যায়। সাথী বলল, তুই তো জানিস আমি বাবার সামনে কথা বলতে পারি না, বাবাকে অনেক সম্মান করি। আপু বলল, সম্মান করিস দেখে নিজের জীবন আজকে কি পরিস্থিতি করলি তুই, একবার চিন্তা করে দেখ। যাক সেই সব কথা বাদ দেই, এখন যা গিয়ে ওদের শান্ত কর। সাথী বলল, আমি পারবো না, গেলে আমাকে ছাড়বে না। আপু বলল, তোর স্বামীকে নিয়ে যা। সাথী বলল, ওনাকে বলেন যাবে কি? আমি বললাম, দেখ আপু, আমি কারো স্বামী টামি না, আর আমি যেতে পারবো না। আপু বলল, দেখ ওর পরিবারকে সান্ত্বনা করতে পারলে এখান পর্যন্ত চলে আসবে, আমি বলছি ও আজকে ট্রেনে আসবে, প্লিজ ভাই তুই যা। আর সাদি তো তোর বই, এখন সব দায়িত্ব তোর, তুই কি চাস তোর সামনে তোর বউকে কেউ নিয়ে যাক? আমি বললাম, দেখ আমার মেয়ে এখনো সুস্থ হয় নাই, ওকে রেখে কিভাবে যাই? সামিয়া বলল, বাবা যাও তুমি, আম্মুর সব সমাধান করে এসো, আমি থাকতে পারবো। আপু বলল, এখন তো যাবি, তোর মেয়ে বলছে। আমি বললাম, এই মেয়েই আমার সব সর্বনাশ করে। সামিয়া বলল, বাবা মাকে যেন আবার ফিরিয়ে আনবে, যদি আম্মুর কিছু হয়ে যায় আমি কিন্তু ছাড়বো না তোমাকে। আমি বললাম, এখন বাবাকে লাগবে না, মাকে তো পেয়ে গেলি। সাথী বলল, আমার লক্ষ্মী মেয়ে উম্মা। আমি বললাম, আচ্ছা আপু, সামিয়ার খেয়াল রাখিস। আপু বলল, যা, বলতে হবে না। আমি বললাম, আসি মা। সামিয়া বলল, ওকে বাবা। সাথী বলল, কান্না করিও না কেমন, আমরা যাবো আর আসবো। সামিয়া বলল, ওকে আম্মু। বাইরে এসে ঋতুকে বললাম, ঋতু তুমি যাবা? ঋতু বলল, না ভাইয়া, পরে যাব, এখন যান আপনি আপুকে নিয়ে। আমি বললাম, মিলি ঋতুকে নিয়ে বাসায় চলে যাবি, আর কিছু লাগলে আমাকে কল দিবি কেমন, আর আমার ফোনটা রাখ, আমি এসে তোরে একটা ফোন কিনে দিব। মিলি বলল, কিন্তু ভাইয়া তোর মোবাইল? আমি বললাম, তোর ভাবির কাছ থেকে নিয়ে নিবনি। সাথী দেখি খুব খুশি হয়েছে ভাবি বলাতে। সাথীকে নিয়ে সরাসরি মার্কেটে চলে গেলাম। সাথী বললাম, আমরা মার্কেটে কেন আসলাম জানতে পারি?
আমি বললাম সে কখন থেকে বিয়ের শাড়ি পরে আছেন খেয়াল আছে? সাথী আর কিছু বললো না। সাথী কাপড় চেঞ্জ করলো, পরে গিয়ে স্টেশনে চলে গেলাম। ওখান থেকে ট্রেনের টিকিট কেটে ট্রেনে বসে আছি, একটু পর হয়তো ছাড়বে। সাথী জানালার কাছে বসলো, আমি চুপ করে বসে আছি, কিছু বলছি না, কেমন যেন লাগছে। সাথী বলল, কিছু বলবেন না? আমি কি সত্যি অপরাধ করছি? আমি বললাম, হঠাৎ এই প্রশ্ন? সাথী বলল, না, আপনি যে আমার সাথে কথা বলছেন না। আমি বললাম, অপরাধ করবেন আপনি কেন? অপরাধ করছি তো আমি। এখন যদি পারতাম তাহলে আপনার পা ধরে ক্ষমা চাইতাম। সাথী বলল, এভাবে বলবেন না। আমি বললাম, যা সত্যি তাই। সেই দিন যদি আপনার সাথে আমি জোর করে এমন না করতাম তাহলে তো আজকে এই দিনটা আমার দেখতে হতো না। সাথী বলল, যা হয়েছে তা হয়ে গেছে, বাদ দেন। আমি বললাম, আপনার সাথে আমি খুব বড় অন্যায় করে ফেলেছি, সত্যি আমাকে মাফ করা যায় না? সাথী বলল, মাফ করেছি দেখেই তো এখানে এসেছি। আমি বললাম, সে তো এসেছেন আমাদের মেয়ের জন্য। একটা কথা কি জানেন, মা মারা যাওয়ার পর থেকে আমার কষ্টের দিন শুরু হয়। তখন থেকে নানানভাবে মানুষ আমাকে ব্যবহার করত। আপনাকে প্রথম দেখাই খুব ভালো লাগছিল, পরে রাগের মাথায় আপনাকে জোর করে বিয়ে করি। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। আমি সেই দিনের পর থেকে আমার ভালোবাসা কুরবানি করে দিলাম। কখনো দেখছেন আপনার সামনে যেতে? এখন নয়, আমি আমার মেয়ের ভালোবাসা কুরবানি করে দিলাম। এখানে যেহেতু আমার মেয়ের জন্য এসেছেন, নিয়ে যান আমার মেয়েকে। আর না করব না, তবু আপনি সুখে থাকেন। এমনি আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। সাদির দিকে তাকিয়ে দেখি কান্না করছে। আমি কি কোনো ভুল কথা বলে ফেলছি? সরি, মাফ করবেন। সাথী বলল, আর কি করতে চান বলেন তো? এত কষ্ট নিয়ে কিভাবে থাকেন? হ্যাঁ, আমি বলছি আমার মেয়েকে নিয়ে যেতে। আমি এখানে এসেছি আপনার জন্য আর আমার মেয়ের জন্য। মাঝে মাঝে আপনার কথা চিন্তা করি। অনেকেই বলে মানুষের বিয়ে হয় একটা, কিন্তু আমার বিয়ে হয়েছে ঠিকই আপনার সাথে। কিন্তু আপনার সাথে সম্পর্ক শেষ না করেই আরেকটা বিয়ে করতে চাইছিলাম। তখন মনে হয়েছিল আমি অনেক বড় অপরাধ করেছি আপনার সাথে। আমি বললাম, আজকে বলতে খুব ইচ্ছা করছে, আপনার জন্য আমার বুকে ভালোবাসা অনেক, কিন্তু বলতে পারি না। সাথী বলল, সত্যি আপনি খুব ভালো, তবে ওই সময়ের জন্য আপনাকে আমি সবসময় খারাপ মনে করতাম। আচ্ছা, আমার যদি বিয়ে হয়ে যেত তখন কি করতেন? আমি বললাম, আমি জানতাম না আপনার বিয়ে, আমাকে তো আপু খবর দিয়ে নিয়ে গেল। আর বিয়ে হয়ে গেলে আর কি বা হতো? আপনি সুখে থাকতেন, আমি না হয় আমার মেয়েকে নিয়ে সারা জীবন পার করে দিতাম। সাথী বলল, ভুল করেছেন বলে কি নিজের বিয়ে করা বউকে ছেড়ে দিবেন? পারলেন না তার সাথে জোর করে সংসার করতে? আমি বললাম, জোর করে সবকিছু করা যায়, কিন্তু ভালোবাসা ছাড়া সংসার কখনোই টিকবে না। সাথী বলল, আমাকে মাফ করে দেন, আমি সত্যি আপনার সাথে বড় অপরাধ করে ফেলেছি। আমি বললাম, আমার কাছে মাপ চেয়ে লজ্জা দিবেন না, অপরাধ করেছি আমি, তাই মাপ চাওয়ার দরকার আমার। আজ অনেক বছর পর নিজের বিয়ে করা বউয়ের সাথে বসে কথা বলছি, জানেন খুব ভালো লাগছে। সাথী বলল, সত্যি আমারও। আচ্ছা, আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? আমি বললাম, আপনার উপর তো আমার অধিকার সেই দিনই মরে গেছে, যেদিন আমি আপনার সাথে জোর করেই। সাথী বলল, এইসব কথা বলবেন না, আর আপনি আমার স্বামী, আমার উপরে আপনার অধিকার সবসময় আছে, বলেই আমার হাতটা ধরলো। আমি বললাম, আজকে কেন জানি মনে হচ্ছে আমার ভালোবাসা সত্যি ছিল। সাথী বলল, প্লিজ কান্না করবেন না, আপনি কান্না করলে আমার খুব কষ্ট হয়। আমি বললাম, আমাকে ছেড়ে যাবেন না তো আর? সাথী বলল, কসম করে বলছি আমার স্বামীকে ছেড়ে আর কোথাও যাব না। চোখের পানি মুছে সাথীকে বললাম, আচ্ছা, আপনি তখন আমাদের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলেন কেন? সাথী বলল, জানেন, বাবার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার ভিতরের যেই সাথী ছিল তাকে মেরে ফেলেছি। আমারও ইচ্ছা ছিল আমার বান্ধবীর মতো আমিও বড় ডাক্তার হব, কিন্তু বাবা বলল থানার ওসি হতে। তাই কি আর করব, নিজের স্বপ্ন বিক্রি করে দিলাম, আর বাবার জন্য আমি আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছি। সিসি, কেমন মা আমি? আপনি না থাকলে আজকে। আমি বললাম, বুঝতে পেরেছি। নিজের স্বপ্ন কখনো কারো কাছে বিক্রি করবেন না, নইলে নিজেকে নিজে বড় অপরাধী মনে হবে। হাতি বলল, আর নয়, আমার ভিতরে এখন আগের সাথে এসে গেছে, আমি আমার স্বামীর পাশে সারা জীবন কাটাতে চাই, রাখবেন না আমাকে? আমি বললাম, তোমাকে ছাড়া এতদিন খুব কষ্ট হয়েছে থাকতে, রাখবো না কেন? তোমাকে তো আমার বুকের ভিতরে লুকিয়ে রাখবো। সাথী বলল, আমি আমার স্বামীর নামটা পর্যন্ত জানি না, দেখছেন? আমি একটা হাসি দিলাম। সাথী বলল, বলেন না। আমি বললাম, আমার নাম মোহাম্মদ রিফাত ইসলাম। সাথী বলল, তাহলে আমার নাম হবে মোহাম্মদ সাথী ইসলাম। কি গাইস, ভুল বললাম না ঠিক? কমেন্টে জানাও তো। আমি একটা ছোট্ট হাসি দিলাম। সাথী বলল, আমি কিন্তু আর কারো কাছে যেতে চাই না, বলেন রাখবেন আমাকে? বাবার কথায় আবার দিতে দিবেন না তো? আমি বললাম, আমার কাছ থেকে আমার বউকে নিয়ে যাবে এমন কার সাহস আছে? সাথী বললাম, আমার না একটু ঠান্ডা লাগছে, আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? আমি বললাম, স্বামীর কাছ থেকে কি অনুমতি নিতে হয়? এটা বলতে দেরি, জড়িয়ে ধরতে দেরি হলো না, হঠাৎ দেখি বুক ভিজে গেছে। আমি বললাম, এই তুমি এভাবে কান্না করছো কেন? সাথী বলল, আমাকে মাফ করে দেন, আমি আমার স্বামীকে বুঝতে পারি নাই, আপনাকে আমি সবসময় দূরে রাখছি, আপনি মাফ না করলে নয়কেও আমার জায়গা হবে না। আমি কিভাবে আপনার সাথে এমন করলাম? আমি আমার মেয়েকে মার ভালোবাসা থেকে বঞ্চিত করেছি, আপনাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেছি।
আমি যে অনেক বড় অপরাধী, আমাকে আপনি মাফ করে দেন। বাবার কথা শুনতে শুনতে নিজেকে এমন কঠিন করে ফেলেছি, কারো কথা শুনতাম না। প্লিজ প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। সাথীর কথা শুনে আমি সাথের মাথায় হাত দিলাম। এখন নিজের চোখ দিয়ে কেমন জানি পানি পড়ছে। আসলে সত্যিকারের ভালোবাসা কখনো বিফলে যায় না। হ্যাঁ, আজকে আমি বলতে পারি আমার ভালোবাসা খাঁটি ছিল। আমি বললাম, এভাবে কান্না করবেন না, আপনার উপর আমার কোনো রাগ নেই, আপনি আর এভাবে কান্না করবেন না প্লিজ। আপনার কান্না দেখলে আমি যে সহ্য করতে পারি না, খুব ভালোবাসি যে আপনাকে। এটা শুনে সাথী আরো কান্না করতে লাগলো। সাথী বলল, আমি কিভাবে পারলাম যে এত ভালোবাসে তাকে দূরে রাখতে। আজকে থেকে আপনাকে আমি আর কোথাও যেতে দিব না। আমি বললাম, তাই করিয়েন ম্যাডাম, এখন কান্না বন্ধ করেন। পাশে দেখেন অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। সাথী বলল, থাক, কি হয়েছে, আমি আমার স্বামীর বুকে জড়িয়ে আছি। পাশ থেকে একটা মেয়ে বলল, সত্যি ভাইয়া, আজকে একটা খাঁটি ভালোবাসা দেখলাম। এমন ভালোবাসা কয়জনে দিতে পারে? সত্যি আপনি খুব লাকি। দোয়া করি আপনারা সুখে থাকেন। আমি বললাম, ধন্যবাদ আপু। সাথী আমার বুকে চুপটি করে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে ওদের স্টেশনে চলে আসলাম। সাথীকে নিয়ে ওদের বাসায় যেতে লাগলাম। সাথী বলল, যাই কিছু হয়ে যাক না কেন, আমাকে রেখে আসবা না। আমি বললাম, এত চিন্তা করার কোনো কারণ নেই, আমি থাকতে এত কিছু হবে না আশা করি। সাথী বলল, তুমি তো আমার বাবাকে চিনো না। আমি বললাম, আর তুমি তোমার স্বামীকে চেনো না। তোমার স্বামীর আরেকটা রূপ আছে, ওটা যদি ধারণ করতে হয় সব কয়টাকে লাশে মাটিতে পড়ে থাকবে। সাথী বলল, দিব একটা, এমন কিছু করলে মনে রেখো তোমার বউ কিন্তু ওই থানার ওসি। আমি বললাম, এজন্যই তো তোমার সম্মান রক্ষা করতে হবে, তাই ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে। সাথী বলল, এই তো বুঝে গেছো তুমি। সাথীদের বাসার সামনে গিয়ে দেখি ওর পরিবারের লোকজন আর যার সাথে বিয়ে হবার কথা তার পরিবারের সবাই আছে দেখি, কে এখনো যায় নাই। আমাদের দেখে সবাই এগিয়ে এলো। সাথী, মা তুই যাবি, আমাদের বলে যাবি না? মানছে একটা মেয়েকে তোর হবু জামাই দুর্ঘটনা ঘটাইছে, তাই বলে তোর যেতে হবে? আচ্ছা, যা করলি ভালো করছোস, এখন গিয়ে তাড়াতাড়ি রেডি হ, সবাই তোর আসার অপেক্ষা করছে। আর বাবা, তোমার মেয়ে এখন কেমন আছে? আমি বললাম, জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। এখন বাবা বলা যাবে না। কিরে মা, দাঁড়িয়ে আছোস কেন? এমনি তো অনেক দেরি হয়ে গেছে। আমি বললাম, আপনি কি সাথীর সম্পর্কে কিছু জানেন? আর কি বলছেন তাড়াতাড়ি রেডি হতে? জানার কি আছে, আমার মেয়ে, আমি আবার কি জানবো? ওর সম্পর্কে তো আমি সব জানি। আর তুমি এখানে আমার মেয়ের ব্যাপারে বলার কে? মানছি তোমার মেয়ে আমার জামাইয়ের গাড়ির নিচে পড়ে আঘাত পেয়েছে, তাই বলে আমাদের পরিবারের মাঝে তুমি কথা বলবে? আমি বললাম, আপনার পরিবারের মাঝে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, কিন্তু আমি তো আমার বউয়ের পক্ষে কথা বলতে পারি, তাই না? সাথীর খালু এগিয়ে এসে বলল, বউ মানে? আমি বললাম, সাথী আমার বিয়ে করা বউ। বিয়ে বাড়ি তো আশেপাশে হাউমাউ এর শব্দ শোনা যাচ্ছে। যে আমি বলছি সাথী আমার বিয়ে করা বউ, পরিবেশ একেবারে ঠান্ডা হয়ে গেছে, কোনো কথা নাই কারোর মুখে। সবাই যেন আমার দিকে অবাকে তাকিয়ে আছে। সাথীর খালাতো ভাই তো শক খাওয়ার মতো অবস্থা। সাথীর বাবা আমার কাছে এগিয়ে এসে বলল, দেখো বাবা, এটা বিয়ে বাড়ি, এখানে কোনো খেলা চলে না। আর সাথী, তুই এর পেছনে দাঁড়িয়ে আসোস কেন? বাড়ির ভিতরে যা। আমি বললাম, আগেও আপনার মেয়ে ছিল, কিন্তু এখন আমার বউ, আমার হুকুম না নিয়ে তো ও কোথাও যেতে পারবে না। সাথীর বাবা বলল, অনেক হয়েছে তোমার কথা শোনা, কি বলতে চাও তুমি সরাসরি বলো তো। আমি বললাম, এই নেন আপনার মেয়ে আর আমার বিয়ের কাগজ, মুখে কথা বললে তো আর বিশ্বাস করবেন না। সাথীর বাবা কাগজটা পড়ে শেষ করতেই সাথীর মা পড়তে শুরু করলো। আমি বললাম, দেখেন, আপনি আমার শ্বশুর, আপনাকে আমি সম্মান করি। আমি এখানে আসতে চাই নাই, এসেছি কেন জানেন? আপনার মেয়ের কারণে। ও আপনাকে ভয় পায় যেমন, ঠিক তেমনই সম্মান করে। আর এইসব কথাই আপনার সামনে বলতে পারবে না দেখে আমাকে নিয়ে আসছে। আর আপনি কেমন বাবা, হ্যাঁ, যে নিজের মেয়ের স্বপ্নের কথা চিন্তা করেন না? আপনার মেয়ের ইচ্ছা ছিল তানিয়া আপুর মতো ডাক্তার হবে, কিন্তু আপনি কি করলেন? থানার ওসি বানিয়ে দিলেন। আমি মানছি মেয়ে বাবার ইচ্ছাগুলো পূরণ করবে, তাই বলে কি ওর নিজের স্বপ্ন বিক্রি করে দিবে? ওর তো আরো ইচ্ছা থাকতে পারে। কখনো কি জিজ্ঞেস করছেন, মারে তুই কি করতে চাস, আর তুই কি এই বিয়েতে রাজি কিনা? বাবা হলে বাবার মতো হন। আর আমি জানি ও আপনার কথা রক্ষা করার জন্য আপনার পছন্দের ছেলেকে বিয়ে করবে, তাই আমি ওকে জোর করে বিয়ে করি। কিন্তু এতদিন পর আপনার মেয়ে একটা ভুলের মাঝে ছিল, আমি এইসব ঠিক করে ফেলেছি। এখানে একটু মিথ্যা বললাম, আমার যে কথাগুলো ছিল বলে দিছি, বাকিটা আপনার ইচ্ছা। এখন যদি আপনার মেয়ে আপনার কথা শুনে বিয়ে করতে চাই, আমি বাধা দিব না, বাকিটা আপনাদের ইচ্ছা। সাথীর মা সাথীর কাছে এসে বলল, তুই এই বিয়েতে রাজি না? আমাকে বলতি কেন তোর বাবাকে এত মানুষের সামনে অপমানিত করলি? সাথীর বাবা বলল, সত্যি কি মা, আমি তোর কাছে খুব বড় অপরাধ করে ফেলেছি, মাফ করে দিস রে মা। সত্যি আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য তোরে বিদেশে পাঠাইলাম, কিন্তু তোর মনের কথা আমি একবারও শুনি নাই, মাফ করে দে মা আমাকে।
সাথী ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে। সাথী বলল, বাবা আমি তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখি নাই, এটা তোমার শেষ ইচ্ছা, আমি রাজি আছি, তুমি সব রেডি করো। সাথীর বাবা বলল, না রে মা, আর না, তোরে কষ্ট দিয়ে আমি তোর বিয়ে দিতে চাই না, তাছাড়া এই জামাই আমার পছন্দ হয়েছে। সবার সামনে জামাই ডাকটা শুনে একটু লজ্জা পেলাম, তাহলে আমরা আসি, আপনার মেয়ের তো বিয়ে হয়ে গেছে। সাথীর বাবা বলল, দেখেন আমি আপনার ছেলেকে জামাই করতে চেয়েছিলাম, কিন্তু আমি আমার মেয়ের উপর এখন কথা বলতে পারবো না, এখন আমার মানতে হবে আমার মেয়ে যা করেছে ভালো করেছে, কারণ দুজনের ভালোবাসা ছাড়া কখনো সংসার টিকে না। আপনি ঠিকই বলেছেন, ওরা সুখে থাক এই দোয়া করি। সাথীর খালাতো ভাইকে ডাক দিলাম, ভাইয়া বলো। আমি বললাম, আমার উপর তুমি কি রাগ করছো? সাথীর খালাতো ভাই বলল, না, কি যে বলেন, আপনি যেই কাজ করছেন ঠিকই করেছেন, আসলে ভালোবাসা ছাড়া সংসার টিকে না। আর আমি সাথীকে কখনো জিজ্ঞেস করি নাই ওই বিয়েতে রাজি আছে কিনা। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার মেয়ে এখন কেমন আছে? আমি বললাম, আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি অনেকটা সুস্থ, আর এখানে তো সবাই আছে, একটা কথা না বললেই নয়, যাকে আমার মেয়ে বলেন না এর মা সাথী। সাথীর বাবা বলল, সত্যি মা, এটা আমাদের নাতি? সাথী বলল, বাবা, সরি, তোমাকে ভয়ে বলি নাই। সাথীর বাবা বলল, তাহলে আমার নাতি কই? সাথী বলল, হাসপাতালে আছে, তবে এখন সুস্থ আছে, পরে একদিন নিয়ে আসবো সুস্থ হলে। সাথীর খালাতো ভাই বলল, ভাই আপনি সত্যি খুব ভাগ্যবান, আপনার মেয়ে খুব সুন্দর, আসি আজকে, ভালো থাকবেন। আমি বললাম, তোমার বিয়েতে আবার আমাকে দাওয়াত দিবে নাকি ভয় পেয়ে গেছো? আবার যদি তোমার বিয়েতে আমি গেলে কিছু হয়ে যায়? সাথীর খালাতো ভাই বলল, সবার আগে দাওয়াত পাবেন আপনি, আমি এসব ভয় করি না। আমি একটা হাসি দিলাম, ওরা সবাই চলে গেল। আমি বললাম, সাথী তাহলে আমিও আসি, কেমন, তুমি কালকে চলে আসিও। সাথীর বাবা বলল, আরে জামাই বাবা, তুমি চলে গেলে আমাদের মান ইজ্জত থাকবে বুঝি? সাথীমা, জামাইকে নিয়ে ভিতরে আসো। সাথী বলল, আচ্ছা বাবা। আমি বললাম, কি কেমন দিলাম? সাথী বলল, আপনাকে ধরে আদর করতে ইচ্ছা করছে, কিন্তু এখন পারবো না, সবাই আছে এখানে, আপনি তো পাঠিয়ে দিছেন। আমি বললাম, তাকে কিভাবে সাইজ করতে হয় সব আমার জানা আছে। সাথী বলল, এখন চলেন নাকি কোলে করে নিতে হবে? আমি বললাম, নিতে পারবা, হাঁটতে মন চায় না। হাতি বলল, আপনি লজ্জা না পেলে আমার জামাইকে আমি কোলে নিতে পারবো, এটা চিন্তা করা লাগবে না। আমি বললাম, শ্বশুর বাড়িতেই প্রথম আসলাম, মান ইজ্জত আর হারিয়ে লাভ নাই। ভিতরে গিয়ে শ্বশুর শাশুড়িকে সালাম করলাম, আমাকে সাথী রুমে নিয়ে গেল। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি কমেন্ট আর লাইক করে দিও। ধন্যবাদ।